প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রত্যাশার কথা বলি, বাংলাদেশ এবং আমেরিকার রাজনীতি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে, বিশেষ করে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে, কারণ দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। বহুল প্রত্যাশিত, যেখানে গণতন্ত্র বিকশিত হবে, এমন প্রত্যাশা বাংলাদেশের 18 কোটি মানুষের। আর এইসব বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় মানুষ, রাজনৈতিক বিশ্লেষক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব নূর আমিনকে। নূর আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাধ্যমে আপনার দর্শকদের, আর দর্শক আপনারই না, শুধু আমাদের দর্শকদের আমি শুভেচ্ছা জানাই। সেই সাথে আমাদের নিউ ইয়র্ক সিটি, স্নোতে আবরণ করা সিটি, সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাই। বাহ বাহ, খুব সুন্দর করে আপনি শুভেচ্ছা জানিয়েছেন, অনেক ধন্যবাদ। এবং পুরো শহরটা এখন মনে হচ্ছে একটা রেফ্রিজারেটর। পুরো নিউ ইয়র্ক সিটি, আমি কালকে হাঁটতে যাওয়ার সময় মনে হয়েছে যে শহরের একটা ফ্রিজের মধ্যে হাঁটছে। আসলেই তাই। অনেক আপনি গ্রোসারিতে দেখবেন যে ফ্রোজেন আইটেমগুলো তারা বাইরে রাখে, যাতে আর আপনার ইলেকট্রিক খরচ না করতে হয়, রাইট, চালু রেখে। স্বাভাবিকভাবে হচ্ছে এই এমন স্নোফলটা গত 10 বছর মানে নিউ ইয়র্কের মানুষ দেখেনি। হ্যাঁ, এবার একটু বেশি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে প্রায় বেশ কয়েকজনের, অ্যাটলিস্ট 6 জনের মারা যাওয়ার খবর পেয়েছি আমরা। হ্যাঁ, সো আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা শুরু করছি। আচ্ছা, যেহেতু দরজায় কড়া নাড়ছে, 2008 সালের পর একটা মনে হয় যে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার বিকশিত হতে যাচ্ছে, গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে আপনার কাছে বাংলাদেশের নির্বাচনটা কেমন হবে? থ্যাংক ইউ। অনেকে আমাকে প্রশ্ন করে যে বাংলাদেশের নির্বাচন খুব আনন্দ ঘন, জাঁকজমক হচ্ছে না কেন? আসলে ব্যাপারটা অনেক বছর আগে আমাদের মানুষ জাঁকজমক ছিল। নির্বাচন আসলেই সবাই চেষ্টা করতো কিছু চা, সিগারেট, এই ছোটো ছোটো দোকানগুলিতে খাওয়া দাওয়া, আড্ডা মারা। তো এখন একটু আপনি অন্যভাবে আমরা নেব না যে আমরা নির্বাচন আনন্দমুখর হচ্ছে না, ব্যাপারটা ওইটা না। বাংলাদেশের মানুষ একটু হইলেও শিক্ষা অর্জন করছে। আগে তো মানুষ প্রার্থীর কাছে প্রত্যাশা করতো যে আপনি কিছু চা খাওয়ান, এই করেন, নগদ অর্থ। কিন্তু এখন আপনি দেখা যাচ্ছেন সময়ের সাথে সাথে তাল মিলে আমাদের আমেরিকাতেও প্রার্থীরা সাহায্য চায় পাবলিকের পক্ষ থেকে, পাবলিকের কাছে, ভোটারদের কাছে। যেমন বারাক ওবামা, উনি টি শার্ট বিক্রি করছেন অনলাইনে। একটা টি শার্ট, you can pay anything minimum $5. So that the way they make money, then survive the election. তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ হয়তো কোনো প্রোডাক্ট বিক্রি করে না, কিন্তু আমি দেখেছি যারা তারা বিকাশের মাধ্যমে কোনো মাধ্যমে টাকা আসার প্রত্যাশা করতেছেন, এবং পেয়েছে অনেক সারা পেয়েছে পাবলিকের থেকে। তো পাবলিক সেই দিন ভুলে যান, সেই দিন চেঞ্জ হয়ে গেছে। পাবলিক এখন দিচ্ছে যে সে আমার জন্য কাজ করবে, আমি তাকে দেবো। সে আমার প্রার্থী, সে আমার জন্য কাজ করবে। That's why I have to pay him, not like I'm going to take money and whatever he do in the parliament. No, এটা চেঞ্জ হয়েছে। এটা খুব প্রত্যাশিত হয়েছে, খুব ভালো হয়েছে দেশের জন্য, এবং আমি আশা করি আরো ভালো হবে। সবকিছু মিলিয়ে আপনার নির্বাচন তো মনে হচ্ছে ভালো একটা নির্বাচন হবে। কিন্তু যে মারামারি হচ্ছে, সবকিছু মিলিয়ে কোথাও অস্থিরতা, কোথাও সহিংস আক্রমণ দেখতে পাচ্ছি, সহিংস আচরণ দেখতে পাচ্ছি, এটা একটা ভয়ের কিনা, কি মনে হয়? এটা আমাদের দেশের কালচার, এটা হওয়া উচিত না। এটা হওয়ার একটা মাত্র কারণ হইলো আমাদের মানুষ কীভাবে নেবে আমি ঠিক জানি না, এর আমাদের শিক্ষার একটু অভাব আছে। আমি যা দেখেছি, আমি যদি আপনাকে অপছন্দ করি, আপনি যদি আমার অপিনিয়ন হন, আমি চেষ্টা করব আমাকে যত অন্যায়ভাবে হোক, ন্যায়ভাবে হোক, খারাপভাবে উপস্থাপনা করা। সেটা অনেক সময় দেখা গেছে তারা ব্যক্তিগত চরিত্র হননা, তারা পিছপা হন না। দেখেন, আমাদের দেশে মানুষ একজন ঋণ খেলাপিকে নির্বাচিত করে, ভোট দেয়, কিন্তু একজন সৎ মানুষ, সে হয়তো কোনো এক সময় কোনো একটা ভুল কাজ করছিল, ওইটাই আওড়ায়। তার উদাহরণস্বরূপ দেখেন, আপনি একটা দল করেন, আমি একটা দল করি। সেই ক্ষেত্রে আমি আপনাকে করবো, আপনি 71-এ কী করছিলেন, আপনার কি হয়েছে, কিন্তু সেটা তো সমষ্টিগত দল ভাবে। আমি বলতেছি, আপনার যে থানায় যে আসনে ইলেকশন হইতেছে, আমার প্রার্থীটা কি, অপোজিটের প্রার্থীটা কি, তার চরিত্র, তার যোগ্যতা, এগুলো দেখেন। আপনার তার দল কি করছে একটা সময়। এটা স্পেশালি আমি মেন করি যে জামায়াত ইসলামের জন্য, যে 71-এ তারা কি করছে না করছে, আচ্ছা ফরগেট ইট। এখন আপনার ওই প্রার্থীটা কতটুকু যোগ্য দেশের জন্য,
কতটা শিক্ষিত, রাজনীতি কতটা বুঝে। খালি একটা মানুষ শিক্ষিত হলে হয় না, রাজনীতি। অনেকে বলতেছে ও আমাদের জামায়াতের নেতারা অনেক শিক্ষিত, কিন্তু ভাই আপনার রাজনীতিটাও বুঝতে হবে। অবশ্যই বিএনপি অনেক কাঠখড় করে এ পর্যন্ত আসছে। অবশ্যই ইটস নট ইজি টু ডু পলিটিক্স। সবকিছু মিলে বিএনপি এবং জামায়াত, যেহেতু আপনি বললেন যে জামায়াত অনেক শিক্ষিত, বিএনপি এর আগে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, সবকিছু মিলিয়ে এবারে নির্বাচনে আপনার ব্যক্তিগত মতামত কি মনে হচ্ছে, কে ক্ষমতায়, কোন দল ক্ষমতায় যেতে পারে? এর কঠিন প্রশ্ন। প্রত্যেকটা দেশেই নির্বাচন নিয়ে প্রেডিক্ট করে। আমরা দেখেছি যে এই আমেরিকাতেও জরিপ হয়। এটা একটা বায়াস হয়। আমি দেখেছি যে আপনার যখন ইলেকশন হলো বুশ অ্যান্ড আলগোর, আলগোর ছিল খুব যোগ্য প্রার্থী, কিন্তু ইলেকশনে বিল ক্লিন্টনের পরে, হ্যাঁ বুশ জুনিয়র কথা বলছেন, জুনিয়র বুশ অ্যান্ড আলগোর যখন প্রেডিক্ট সব কিছুতেই আলগোরে গিয়ে উনি একজন যোগ্য প্রার্থী ছিল, এটাও বটে। ইলেকশনের আগের দিন বা তার একদিন আগে কি একটা রিউমার উঠে আলগোর ফেল করলো। ঠিক তেমনি আপনি কোনো প্রেডিক্টকে সঠিকভাবে ধরতে পারেন না। আনাদার হ্যান্ড আপনি দেখেন ইলেকশনের সময়, কাছাকাছি সময় অনেক গণক, এগুলো আমি বিশ্বাস করি না, যদিও তারা প্রেডিক্ট করে অমুকে পাশ করে, এটিও হয় না। হিলারি ক্লিন্টন বলতেছিল অনেক ভোটের ব্যবধানে সে পাশ করে, সেও ফেল করছেন। সো আপনাকে প্রেডিক্ট করা সম্ভব না। বাট জনমতের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা দিয়ে কিছু বলা যায়? আকাঙ্ক্ষা নিয়ে বলা যেতে পারে, হ্যাঁ। আকাঙ্ক্ষা, আমি যেটা মানুষের লোকে যখন চলি, তখন আমি তো সব ধরনের মানুষের লোকে চলি। বিসাইড আমি লিখতে একটু দূরে থাকি, কিন্তু তাদের লোক কথা বলি যা তা না। তো আপনি যদি, যেহেতু আওয়ামী লীগ এই সময় নেই আমাদের মাঠে, সেহেতু আমি একটু দূরেই রাখি এই মুহূর্তের জন্য। আপনি দেখেন জামায়াত ইসলাম এবং বিএনপি, যারা নিরপেক্ষ লোক, তারা মোস্টলি জামায়াতের পক্ষ কথা বলে। যারা মোস্টলি, তারা একটাই শুধু দেখে, আচ্ছা দেখলাম তো বিএনপি, দেখলাম অন্যান্য দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সবাই দেখা হয়েছে, আই ডোন্ট নো টেল देयर নেম, তাদের দেখলাম, তারা লেটস ট্রাই উইথ সামবডি এলস, সামথিং এলস। কিন্তু এই মুহূর্তে আমি দর্শকদের মাধ্যমে বা আপনার মাধ্যমে দেশের মানুষকে একটা জিনিস আমি মনে করি যে এই মুহূর্তে বিএনপি পাশ করা উচিত। দেশের যেভাবে আপনার শকুনগুলি আছে পাশ দিয়ে, জামায়াত ইসলাম পলিটিক্যালি ওরা এতটা পক্ষ হয়নি, এগুলো ট্যাকল করতে হবে। তবে এগেইন বিএনপির পাশে জামায়াতে রাখা উচিত। আমরা যখন হাসিনা বিরোধী আন্দোলন করেছি, তখন বিএনপি আর জামাত একসাথে ছিল। সো হোয়াই নট নাও? এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আমি অনেক বিএনপির কর্মী বা লিডারদের দেখেছি জামাতে আজে বাজে ভাষায় কথা বলা। এটা মোটেই সমীচীন না। একটা ভদ্রলোকের ভাষায় কথা বলা উচিত, এগুলো করা ঠিক না। ওকে, আপনি এই কথাটা আসবো আমি পরে। এর আগে একটা কথা বলি, আপনি 71-এর কথা বলেছেন, যে 71-এর অভিযুক্ত করা হয় জামাতকে তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে, তাদের সময়কার ওই সময়ে যুদ্ধকালীন সময়ের ভূমিকা নিয়ে। কিন্তু বর্তমানে তরুণ প্রজন্ম, যারা 50 বছর আগে, যাদের জন্মই হয়নি, যারা 24 দেখেছে, 24 দেখে অনুপ্রাণিত, তারা কি ভূমিকা রাখতে পারে এবারে নির্বাচনে, কি মনে হয় আপনার? এইবারকার ইলেকশনটা তাদের জন্য ভেরি এক্সাইটিং, ভেরি এক্সাইটিং। কেন, যেমন আমার জন্য এক্সাইটিং, আমি তো অনেকদিন ভোট দিতে পারিনি। আমার জন্ম 71-এর পরে। ওকে, আমার মিলের মাধ্যমে যখন ভোটের লিস্ট, কি বলে, ব্যালট আসলো, তখন পূর্ণ দোনো সাইড না, একটা সাইড দিয়ে ফটো দিলাম, অপোজিট পাতায় ছিল আপনার এনসিপির মার্কা। ওকে, তো যখন ফার্স্ট পেজ দিয়ে ফটো দিলাম, যে ভাই ফেসবুকে পোস্ট করলাম যে কাকে ভোট দেওয়া উচিত বলুন তো আমার এক শুভাকাঙ্ক্ষী বলছে যে শাপলা কলি বা এনসিপির যে মার্কাটা। আমি বললাম, ভাই ওই মার্কাটা আপনি কই পাইলেন? এটা তো আমার ফার্স্ট পেজে ছিল না। আচ্ছা, তো এটাই আমি আপনাকে বোঝাতে চাইতেছি যে তরুণ প্রজন্ম যারা আছে, 71-এর যারা জানে 24 ধারণ করে, তারা এনসিপি কি ধারণ করে। আর এনসিপি যাই চাই তাই করুক, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এনসিপির মাধ্যমে আমাদের 24 আসছে, আপনার অস্বীকার করার কিছু না। ওকে, এনসিপি এবারে বেশ একাধিক তারা প্রার্থী দিয়েছেন,
খুবই গুরুত্ব তাদের যে শীর্ষ পর্যায়ে নেতা হাসনাত আব্দুল্লাহ সহ নাহিদ এবং পাটোয়ারি যেটা, হ্যাঁ, তারা কেমন করতে পারে, তারা কি মনে হয়, এবং তারা কেমন করতে পারে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারা যদি খুবই অল্প বয়সে, এখন একদম অপরিপক্ক ছাত্র অবস্থায় ছিল, তারা 24 আন্দোলন করেছে, তারা যদি দায়িত্ব পায়, সংসদ সদস্য হয়, তারা কি আসলে কোনো কন্ট্রিবিউট করতে পারবে কিনা দেশের রাজনীতিতে, দেশের জন্য? অবশ্যই পারবে। এই যুগের ছেলেরা অনেক স্মার্ট। আপনাকে একটা উদাহরণ দিই, অনেক কিছু আছে যে আমি নিজে পারি না, আমার ছেলে পারে। তাদের আমার দাদার বয়সী যারা, তাদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষার মেধা ছিল শুধু গণ্ডির ভিতরে। আর বর্তমান যুগের ছেলেরা, তারা এই গুগল বলেন, ল্যাপটপ বলেন, আইপ্যাড বলেন, ফোনের মাধ্যমে দে নো অ্যাবাউট হোল ওয়ার্ল্ড। দে নো মোর দেন, আই বিলিভ, those like senior citizen people. Senior citizen mean 75 plus. They know more. এবং আমি সবসময় আশা করি ইয়ংরা আসুক। বয়স্ক লোক, তাদের অসম্মান করি না, কিন্তু তাদের রিটায়ার করা উচিত। আপনি ভাই সংসদের রুমটা যখন দেখছেন, হ্যাঁ, let them see somebody else. নতুনদেরকে পথ ছেড়ে দিন। ওকে, বুঝতে পেরেছি। আমরাও প্রত্যাশা করি তরুণরা দেশকে এগিয়ে নিক। সারা পৃথিবীতে তরুণদের জয়গান এখন চলছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা দেখতে যে আপনার যে এনসিপির যে পাটোয়ারিকে যে আক্রমণ করা হয়েছে, এটা কি আসলে কি ওরা নিজেরাই হচ্ছে মেকানিজম করতেছে না সত্যিকার আক্রমণ করছে? আর যদি আক্রমণ করে থাকে, সেক্ষেত্রে এটা উচিত হচ্ছে কিনা এই মুহূর্তের মধ্যে? ওরা নিজেরাই করে নাই। আপনার একটা যে চিন্তা করেন, দেশ বিদেশের অনেক চক্র আছে, তারা ইলেকশন চায় না, যেটা হোক, তারা ভন্ডল করতে চায়। ইট ইজ পার্ট অফ দ্যাট। ওকে, ভেরি সিম্পল। ওকে, বুঝতে পেরেছি। সবকিছু মিলিয়ে আপনাদের 12 তারিখের নির্বাচন, এখন পর্যন্ত অনেকে বলছে এখনো শঙ্কা আছে যে নির্বাচন হবে কিনা। আসলে এটা কি আওয়ামী লীগের প্রোপাগান্ডা, নাকি এই যে সহিংসতা এসব দেখে মনে হচ্ছে? কি মনে হয় আপনার কাছে? এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা চালানোর জন্য মেশিন আছে। আমি আপনি আরও XY যে আমরা যত কথা বলি, যত নিউজ পেপার আমাদের আছে, তার চেয়ে বেশি নিউজ পেপার আছে আওয়ামী লীগের আন্ডারে প্রোপাগান্ডা চালানোর জন্য। সেটা হলো ইন্ডিয়াতে প্রচুর নিউজ পেপার আওয়ামী লীগের পক্ষে কথা বলে প্রোপাগান্ডা চালানোর জন্যই। কারণ কি, তারা অলরেডি দে গট পেইড অ্যাডভান্স, বুঝতে পেরেছি। সো দে হ্যাভ টু টক। আপনি যদি আমার একটু সুবিধা পান, হোয়াই নট ইউ স্পিক ফর মি? বুঝতে পেরেছি। সেম থিং গোয়িং অন। আচ্ছা, আওয়ামী লীগের প্রসঙ্গে যখন আপনি আসলেন, আওয়ামী লীগ তো হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় দল। এখনও কিন্তু বাংলাদেশের যারা ভোট দিয়েছিল প্রচুর সংখ্যা তার হয়তো চুপচাপ রয়েছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে যাচ্ছে, এইটা ইতিহাস কিভাবে মনে রাখবে? এটা কি আসলে দেশের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কারণ আওয়ামী লীগের মতো বড় দল স্বাধীনতার পরেই প্রথম তারা কোনো নির্বাচনে নেই। যে বড়, তা তো মরণ হয় একদিন। আপনি বয়সে যখন বড় হন, তো একদিন তো আপনি মরবেন। অবশ্যই, ভালো কথা বলেছেন। 1 নম্বর। 2 নম্বর হলো, তারা যে ব্যবহার করেছে জনগণের সাথে, আপনি সবসময় চিন্তা করবেন, দেশের আপামর জনগণের উপরে কিছুই নেই। আপনি যত বড় জ্ঞানী, বুদ্ধিমান এবং পলিটিশিয়ান হন না কেন, আপামর জনগণ সেটা বোঝে সহজভাবে। আপনি পলিটিশিয়ান, আপনি পেশায় একটা জিনিস চিন্তা করতেছেন, ব্যাপারটা আপামর জনগণ সহজভাবে যেটা বোঝে। তো এখন এই আওয়ামী লীগ তো যত অত্যাচার করেছে মানুষের কাছে, ওরা যদি ক্ষমা চায় আসতে পারতো, তারা ভুল করছে, তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল। কিছু লোক হয়তো তাদের ফাঁসি হইতো বা কোনো বিচার হইতো, কিন্তু তারা বিচারের সম্মুখীন হওয়া উচিত ছিল। আর আপনি বলছেন প্রোপাগান্ডার কথা, প্রোপাগান্ডার মেশিনের হেডকোয়ার্টার তো আপনার ওখানে বসাই আছে ইন্ডিয়াতে, আর সে তো সামনে মানুষের কথা বলতে পারতেছে না। ওকে, আপনি ভালো একটা কথা বলেছেন। সেই রেস ধরে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এখনও অনেকে প্রত্যাশা যে উনি আবার আসবেন ক্ষমতায়, কিন্তু তার ছেলে বলছে সজীব ওয়াজেদ জয়, তিনি বলছেন আর নির্বাচন করবেন না। বাট সম্প্রতি একটা সংবাদ সম্মেলন খুব ঘোষণা দিয়েছিল শেখ হাসিনা যে তিনি কথা বলবেন। নেতাকর্মীরা অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা আশায় ছিল যে শেখ হাসিনা ভালো একটা বার্তা দিবে, নির্বাচন সহ সংশ্লিষ্ট সব কিছু, কিন্তু তার বক্তব্য একটা অডিও বার্তা পাঠিয়েছে। এতে আপনার আওয়ামী লীগটা অনেকেই ডিমোরালাইজড হয়ে গিয়েছেন, আশাহত হয়েছেন। এই যে একটা নেতার যে নেতৃত্ব দেওয়ার মতো লোক নেই, এ থেকে আওয়ামী লীগ আরও পেছিয়ে যাওয়ার শঙ্কা মনে হয় কিনা আপনার কাছে? পেছিয়ে যাওয়া উচিত। এই জন্য বললাম আপনার, যারা নাকি ধরেন আমি আওয়ামী লীগ করতাম, কথার কথা কিছুক্ষণের জন্য ভেবে নেন, আমার নেত্রী যদি এরকম ভিডিও রেকর্ডে বা রেটরিক বাজে কথা, ফালতু কথা বলে, আর যারা নিয়ে আমাদের মতো আম জনতা এক জিনিস আর মূর্খ জনতা এক ধরনের জিনিস।
যারা মূর্খরা না বুঝে স্টিল আওয়ামী লীগ করে, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা সামনে আসতেছে না, কথা বলতেছে না, রেকর্ডে কথা বলতেছে। এবং সেই কথা আপনি কোনো এক কন্টেন্ট মানে এক ভদ্রলোক বনিয়ামিন, হ্যাঁ, অস্ট্রেলিয়ান প্রবাসী, হ্যাঁ, উনি বলতেছিলেন অস্ট্রেলিয়ার প্রবাসী ভদ্রলোক যে ওনার জিহ্বায় একটা প্যারালাইজ হয়ে গেছে, কিছু অংশ সে কথা বলতে পারে। হ্যাঁ, এই জিনিসটা বলেছে শেখ হাসিনা। লিসেন সামথিং দ্যাট মেড বাই এআই। তো আরেকটা কথা আপনি বললেন যে তার ছেলে বলছে যে রিটায়ার করবে। আসলে এগুলিও রাজনৈতিক মিথ্যাচার। শেখ হাসিনা তো বলে ধরে রাখছিল সে 41 সন পর্যন্ত থাকবে ক্ষমতায়। সে যতদিন ক্ষমতায় থাকে সে প্রধানমন্ত্রী হিসাবে মৃত্যুবরণ করবে, তার একটা স্বপ্ন ছিল। তো এরা চান্স পেলে ক্ষমতা ছাড়বে না। অতএব আপনার যারা যারা আশায় রয়েছেন সে আওয়ামী লীগ করে আনার নেত্রী আসবে আর আমরাও বড় বড় পদে যাবো, ইটস নট গোনা হ্যাপেন। মানে আপনি বলছেন তাহলে আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই? সুযোগ আছে যদি তারা ক্ষমতায় আসে। বাংলাদেশের মানুষ কি সেটা গ্রহণ করবে আওয়ামী লীগকে? আমার মনে হয় বাংলাদেশের মানুষ তো কোমলমতি মানুষ, আমরা সহজেই মানুষকে ভুলে যাই, ক্ষমা করি। আমরা তো ক্ষমা করি মানুষকে, রাইট, ক্ষমা করি। শুধুমাত্র জামাত ইসলামের বেলা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের প্রপাগান্ডার মেশিনের মাধ্যমে মানুষকে বোঝাইছে জামাত ইসলাম খুব খারাপ, খুব খারাপ। আচ্ছা, জামাতের কথা এটা একটু আগে যেটা বলছিলাম জামাতের নিয়ে জানতে চাইবো। জামাতের 71-এর ভূমিকা নিয়ে আপনি আসলে কি বলবেন? এটা এখনো প্রসঙ্গ, সবাই সুযোগ পেলেই বলে জামাতে আসলে ক্ষমা চাওয়া, ওরা ক্ষমা চেয়েছে, কিন্তু এই জিনিসটা আসলে কিভাবে ভুলবে মানুষ 71-এর ভূমিকায়? এবং একটা সময় তাদেরকে আসলে ক্ষমতা দেখবে কিনা মানুষ? পুরো দেশের মানুষ যদি চায় যে জামাত ক্ষমতায় আসুক, কিন্তু তাদের 71-এর ভূমিকাটা কিন্তু আলোচনা রয়েই যায় কোনো না কোনোভাবে। কিভাবে বিশ্লেষণ করবেন এটাকে? আপনি ভালোই বলছেন যে 71 আপনি একটু চেঞ্জ একটা সেই 71 নিয়ে আমরা যদি বসে থাকেন তাহলে 24 দেখবেন কেমন। 24 যদি যার পর তার আপনি আসবেন, আপনার 2060 দেখেন, 2041, 45 দেখেন, সামনের দিকে তাকান, হোয়াট সি অ্যান্ড দ্য ব্যাক। এবং ধরেন আমেরিকাতে প্রথম জাতির পিতা খুব একটা নাই, ফাউন্ডার আছে, রাইট, বুঝছেন? এটা আমাদের সাউথ এশিয়ান গুলোতে বেশি হয়, এগুলো বেশি, এগুলো যত রকমের। এছাড়া এই পশ্চিমা দেশগুলোতে কিন্তু জাতির পিতা নিয়ে কোনো আলোচনা হয় না। কে মনে রাখে তাদের? না, একদম না। তাই এই দেশে বলে প্রেসিডেন্ট ডে, মানে সমস্ত প্রেসিডেন্টদের সম্মানার্থে বলা হয় প্রেসিডেন্ট ডে। তো আমাদের তো এভাবে ধারার কিছু কোনো অজুহাতই নাই। আমেরিকা স্বাধীন হয়েছে আপনার ইংল্যান্ডের থেকে এরা কি ইংল্যান্ডকে বুকতেছে? না, নেভার। তারা তো একসাথে, এবং ইংল্যান্ডের সবচেয়ে ভালো সম্পর্ক, ভালো এলাই তাদের। আমেরিকার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে বাইরে হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংলিশ কান্ট্রিগুলো। তো আপনি যদি সামনের দিকে তাকান, আপনি হোয়াই লুক এট ব্যাক? বুঝতে পেরেছি। আচ্ছা, একটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে বর্তমানে নেতৃত্বের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত তারেক রহমান। তার এই যে 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে, এখন তিনি এসে একটা লাইমলাইটের মধ্যে রয়েছেন। তার নেতৃত্বের দিকগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে? তিনি কি আগামী বাংলাদেশ যে তিনি প্রধানমন্ত্রী হবেন, যদি নির্বাচিত হয় বিএনপি, তার হাতে কি বাংলাদেশ তিনি যেই রিলে ব্যাটনটা বহন করবেন, সেটা তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যিনি ভূমিকা রেখেছেন, প্রশংসিত হয়েছেন, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন? তার জন্য একটু কঠিন হবে এর জন্যই যে আমরা যারা রাজনীতি একটু বুঝি, সব কিছু, যেমন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প একটু মাথা গরম, যাই হোক, ও যেইরে বলে অনেক সময় সেটাই করা যায়। যদি আপনি সঠিকভাবে দেশ চালানোর জন্য, নেতৃত্ব রক্ষা করার জন্য তাদের ক্যাবিনেটের যারা বলে গণতান্ত্রিকভাবে, সেই কথা তাদের মানতে হয়। সেই সাবজেক্টটা যে টপিকের উপরে কথা হয়, টপিকের মধ্যে যারা বেশি সংখ্যক লোক যে কোনো এক পক্ষে রায় দেয়, সেটা তার দলনেতা হিসেবে অথবা প্রাইম মিনিস্টার হিসেবে গ্রহণ করতে হয়। সেই ক্ষেত্রে স্টিল বিএনপির মধ্যে ইন্ডিয়ানপন্থী লোক আছে, তো ওনার জন্য অনেক কঠিন হবে। ইটস নট গোনা বি ইজি ফর হিম। বুঝতে পেরেছি, সেটা সময় বলে দিবে। দিন শেষে আমরা চাইবো আমাদের দেশটা ভালো চলুক। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আপনি আপনার নির্বাচন, আমাদের বাংলাদেশের জন্য জাতীয় নির্বাচন নিয়ে, এনসিপি, বিএনপি বা জামায়াত নিয়ে কোনো কিছু বলতে চান কিনা? আমি সর্বশেষ একটাই, আমি এর আগে বলে গেছি, এখন আবার বলতে চাই, আপনারা যারা
রাজনৈতিকভাবে লড়েন, কথা বলেন রাজনৈতিক ভাষায়, ব্যক্তিগত গালাগালি, ব্যক্তিগতভাবে মানে খারাপ ভাষা ব্যবহার করা, এগুলো থেকে বিরত থাকুন। এইসব ভাষায় আপনাকে বড় কিছু করে না। অবশ্যই না, খুবই সুন্দর কথা বলেছেন। শুধু এটা আসলে রাজনীতির জন্য না, ব্যক্তি জীবনেও কিন্তু আমাদের সুন্দর জীবন ধারণের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ নূর আমিন, আমাদেরকে সময় দেওয়ার জন্য, সুন্দর করে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় IBTVর সাথে থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।